তানভীর আর শোভা একজন আরেকজনের মাঝে বিলীন হতে যাচ্ছিল। ঠিক সেই সময় তানভীরের দরজায় বেল বেজে ওঠে। শুধু একবার নয়, একসাথে অনেকবার। তানভীরের দরজায় সচরাচর কেউ এভাবে বেল বাজায় না। দরকার ছাড়া তানভীর দরজার কাছে যায় আর শোভাও লাইট অন করে। দরজা খুলতেই আয়শা বেগম বলে ওঠে, তানভীর। তানভীর প্রতি উত্তরে বলে ওঠে, কি হয়েছে আম্মা? চিন্তিত মুখে আয়শা বেগম বলে ওঠে, শোভার ভাই কেমন যেন করছে। ভাইয়ের কথা শুনেই সুভা দৌড়ে চলে যায় তার রুমে। সাথে তানভীরও ও আয়শা বেগমও ছিল। তখন তামিম সরকার সেই রুমে উপস্থিত ছিল। অক্সিজেন মাস্ক লাগানো তার ভাইয়ের মুখে। খুব ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সুভা তার ভাইয়ের কাছে গিয়েই খুব ভেঙে পড়ে আর কান্না করতে করতে সুভা বলে ওঠে, হঠাৎ এমন হওয়ার কারণ কি? তানভীর তখন বলে ওঠে, মাইন্ড অ্যাটাক, এখনই হসপিটালে নিতে হবে। তানভীর সুভার ভাইকে দু হাতে তুলে তাড়াতাড়ি নিয়ে যেতে থাকে। এই মুহূর্তে তার ইমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার। তানভীর খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায় আর সুভাদের গাড়ি পৌঁছায় 20 মিনিট পর। সারা রাস্তা আয়শা বেগম সুভাকে খুব সান্ত্বনা দেয়। সুভার নিজের বলতে এখন শুধু একটা ভাই আছে, তাও এত ক্রিটিক্যাল কন্ডিশনে। সুভা নিজের কলিজা হাতে নিয়ে হসপিটালে পৌঁছায় আর দোয়া করতে থাকে যেন কোনো রকম বিপদ না হয় তার ভাইয়ের। হসপিটালে পৌঁছে সুভা দেখে তানভীর ইমার্জেন্সি রুমের বাইরে উদম গায়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে তার ভাইয়ের ট্রিটমেন্টও শুরু করা হয়ে গিয়েছে। সুভা আসতেই তানভীর তার কাছে যায় আর সুভাকে বলে ওঠে, চিন্তা কইরো না পড়ি, শালা ভাই ঠিক হয়ে যাবে। সুভা কোনো কথা না বলে তানভীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। তানভীরও সুভার মাথায় হাত বুলাতে থাকে। তামিম সরকার ও আয়শা বেগম তাদের সামনেই ছিল, কিন্তু সুভা তানভীরের এমন ব্যক্তিগত মুহূর্তে তারা থাকতে চায়নি বেশিক্ষণ। তাই দুজনেই অন্যদিকে চলে যায় আর তানভীরে পঞ্চপাণ্ডবও যে যার মতো এই কেবিন তো ওই কেবিনের সামনে এসে দাঁড়ায়। সুভা কান্না করতে করতে বলে ওঠে, ভাই না থাকলে আমার আর নিজের বলতে কেউ থাকবে না তানভীর। তানভীর কোনো কথা না বলে সুভার মাথায় হাত বুলাতে থাকে পরম যত্ন সহকারে আর বলতে থাকে সুভার উদ্দেশ্যে, তোমার স্বামী এখনো মরে নাই সকাল, তোমার অভিভাবক এখনো জীবিত। তানভীর সুভাকে বসায় একটা চেয়ারে আর নিজেও পাশে বসে পড়ে। তানভীর লক্ষ্য করে সুভার শরীরে শুধু নাইটি পরা, কোনো ওড়না বা অন্য কিছু নেই। তানভীর তখন সুভাকে উদ্দেশ্য করে বলে ওঠে, পরি তুমি একটু বসো, আমি এখনই আসছি। কথাটা বলেই তানভীর উঠে তার পঞ্চপাণ্ডবের কল লাগায়। কল করার সাথে সাথে তারা এসে হাজির হয়। তখন সাকিব বলে ওঠে, ভাই কিছু বলবেন? তানভীর তখন বলে ওঠে, যতদিন আমার বউ এই হসপিটালে আছে ততদিন বাকি সবার জন্য এই হসপিটাল নিষিদ্ধ। পাশের হসপিটালে সমস্ত কিছু ফ্রি করে দেয় তানভীর। সব খরচ তানভীর সরকার দিবে বলে জানিয়ে দেয়। এই হসপিটালে যেন কেউ না আসে। তানভীর নির্দেশনা দেওয়ার সাথে সাথে তারা কাজে লেগে পড়ে আর তানভীর সুবার কাছে যায়। এদিকে সাকিব বেরিয়ে আসলে মাহির বলে ওঠে, কিরে সাকিব বা, তুই এত হাসতাছস খেলা? সাকিব তখন বলে ওঠে, আরে কোচ নাহা, একটুকুর জন্য আমার পুঙ্কি বেঁচে গেছে। মাহির সহ সকলে অবাক দৃষ্টিতে সাকিবের দিকে তাকায়। সাকিব বলে ওঠে, ভাই যেদিন লাল রং নিষিদ্ধ করেছিল ওই দিন আমি লাল কালারের পরেছিলাম। ভাই জানলে আমার পঙ্কির হাল তুলে রোদে দিত। সাকিবের কথা শুনে হাসতে হাসতে মাটিতে বসে পড়ে সবাই। এর জন্য এত ভয়ে ছিল সেদিন। এদিকে তানভীর এসে সুভার পাশে বসে পড়ে। তানভীর বসতেই সুভা লক্ষ্য করে নার্সগুলো তানভীরকে দেখে মুচকি মুচকি করে হেসে ভিতরে যাচ্ছে। সুভা রেগে বলে ওঠে তানভীরকে, আপনার কি অনেক বেশি গরম লাগছে? সুভা হঠাৎ এত ঝাঁজ কথার অর্থ বুঝতে পারে না তানভীর। তানভীর বলে ওঠে, না পড়ি, কেন? সুভা আবার বলে ওঠে, এভাবে উদম শরীরে ঘুরে বেড়াচ্ছেন কেন তাহলে? সুভার কথা শুনে তানভীর এক পলক নিজের দিকে তাকায়। আসলেই তো, ট্রাউজার ছাড়া তেমন কিছুই নেই তো তার শরীরে। তানভীর তখন সুভার উদ্দেশ্যে বলে ওঠে, ভাই মরতাছে এদিকে আর জামাইয়ের শরীরে নজর দিয়ে বেড়াচ্ছ, লজ্জা করে না ঝেমড়ি? সুভা তখন রেগে বলে ওঠে, লজ্জাহীন মানুষের মুখে লজ্জার কথা মানায় না শয়তান সরকার। খানিকটা ব্যঙ্গ করেই তানভীরকে কথাগুলো বলল সুভা। তানভীর সুভার গা ঘেঁষে বসে আর তার হাত ধরে ফেলে। তানভীর বলে ওঠে, হোয়াই সো জেলাস মিস্টার সরকার? সুভা বলে ওঠে প্রতি উত্তরে, আই এম নট। তানভীর মুচকি হেসে বলে ওঠে, নাটক কম করো পরি, তুমি যে জ্বলতাছো ওইটা তোমার মুখ দেখলেই বোঝা যায়। একটা ঠান্ডা নীরবতা বয়ে চলে হসপিটালে। তানভীর উদম শরীরে আছে সেটা দোষের নয়, কিন্তু সুভা একটু নাইটি স্যুট পরে আছে বলে এটাই অনেক দোষের। তানভীরের ভাষ্যমতে কেন সে ওড়না নিল না, আর সুভার ভাষ্যমতে কেন তানভীর টি শার্ট পরল না। তানভীর বলে ওঠে, শোনো বউ, মানুষ দোষ আর পাছা কখনো নিজেরটা দেখে না, সবসময় অন্যটা দেখে। তানভীরের এই লজিকবিহীন কথা যেন সুভাকে উদ্দেশ্য করেই বলা হয়েছিল, তা সুভা ভালোভাবেই বুঝতে পারে। সুভা বলে ওঠে,
তার জলজ্যান্ত প্রমাণ তো আপনি নিজেই। তানভীর ভ্রুকুচকে শুভার মুখের দিকে তাকায় আর মুখ শক্ত করে ফেলে। মনে মনে বলে, না, ঘরের বউয়ের কাছে হারলে চলবে না। একটা একরক্তি মেয়ের কাছে তানভীর সরকার হেরে যাবে, প্রশ্নই আসে না। তানভীর মনে মনে একথা ভেবে মনে মনে বলে ওঠে, এমন কিছু একটা বলতে হবে যেন পরের কাউন্টারে বলার মতো শুভার কাছে কিছু না থাকে। এদিকে সুভার চোখ বড় বড় করে তানভীরের দিকে তাকিয়ে থাকে তার প্রতি উত্তরের জন্য। তা দেখে তানভীর বলে ওঠে, বেডি মানুষ এত শয়তান। তানভীর যে সুভাকে কাউন্টারে হারানোর জন্য লজিকবিহীন কথা বলবে সেটা সুভা জানতো, কিন্তু তাকে যে শয়তান বলবে এটা সে কল্পনাও করেনি। তানভীরের কথায় সুভা এতটা রাগ করে যে সে রীতিমতো অন্যদিকে যাওয়ার জন্য রওনা দেয়। তানভীরও বুঝতে পারে বউ যতই ছোট হোক না কেন তেজ থাকবেই। বউ জিনিসটাই তেজে ভরা। তাদের উচ্চতা বা বয়স কোনো ম্যাটারই করে না। নিজেদের রাগ এবং জেদে এমপি মন্ত্রীদের কোনো কিছুই করার থাকে না। তানভীর লক্ষ্য করে সুভা প্রচণ্ড রাগ নিয়ে যাচ্ছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তানভীর বুঝতে পারে প্রেম শুরু হতে না হতেই শেষের পথে। তানভীর কোনো উপায় না পেয়ে খুব জোরে ডেকে ওঠে সুভার নাম ধরে, কিন্তু কোনো সাড়া পায় না। পরক্ষণে তানভীর বসে পড়ে জোরে জোরে বলতে থাকে, ওই দিকে মোরা লাশের আত্মা ঘুরে বেড়াইতেছে, যাও একটু কোলাকুলি করে আসো। কথাটা শুনেই থমকে যায় সুভার কদম। এমনিতেও সুভার ভূতে তেমন ভয় পায় না, কিন্তু এত রাতে ফাঁকা হসপিটালে না চাইতেও ভয় লাগছে তার খুব। কিন্তু তানভীরের সামনে তো দমে গেলে চলবে না। যেমন জামাই তেমন বউ, ইগোর দিক থেকে কেউ কারোর চেয়ে কোনো অংশে কম না। সুভা উল্টো পা ফিরে তানভীরের দিকে ঘুরে আসে আর একদম মুখ বরাবর দাঁড়ায়। আর শোভা বলে ওঠে, আপনার মতো রাক্ষসের সাথে সংসার করে যাচ্ছি, লাশ আর কি ব্যাপার। তানভীর উঠে সোজা সুভার সামনাসামনি দাঁড়ায়। তানভীর সুভার থেকে একটু লম্বা হয় সুভা শুকনো ঢোক গিলে। যদি তাকে তুলে আছাড় মারে সে তো মাটিতেই ঢুকে যাবে, কিন্তু তানভীরকে তো বুঝতে দেওয়া যাবে না যে তার ভিতরে কি চলছে। তাই সুভাও বেঞ্চের উপরে দাঁড়িয়ে পড়ে আর তানভীর থেকে নিজের উচ্চতা বেশি করতে চায়, কিন্তু বেশি না হয়ে বরাবর সমান উচ্চতা হয় দুজনের। তানভীর সুভার এমন কাণ্ড দেখে রীতিমতো খুব কষ্ট করে হাসিটা থামিয়ে রাখে আর সুভাকে বলে ওঠে, তানভীর, আমাকে বললেই তো হতো, কোলে নিতাম, বেঞ্চে ওঠার কি দরকার। সুভা ভেবেছিল তানভীর এমন কিছু বলবে যেটা শুনলে তার রাগে রক্ত টকবক করবে, কিন্তু তানভীরের এমন ফ্লাইং দেখে সুভার মুখের নকশাও পরিবর্তন হয়ে যায় আর সুভা বলে ওঠে, আপনার কোলে কে উঠবে। তানভীর সুভার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর খুব শক্ত করে ধরে সুভাকে। সুভাও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না, তানভীরের গলায় হাত রাখে। তানভীর তখন বলে ওঠে, উঠবা উঠবা, শুধু কোলে না, আরো কত জায়গা। তানভীর পুরো কথা শেষ করার আগেই সুভা তার মুখটা চেপে ধরে। সুভা তানভীরের মুখ ধরার সাথে সাথে তানভীর খুব শক্ত করে তার হাতে চুমু দেয় আর সুভাও সাথে সাথে নিজের হাত সরিয়ে নিয়ে এসে হাতটা নেশে মুছতে থাকে আর বলে ওঠে, এত নির্লজ্জ কেন আপনি। তানভীর তখন বলে ওঠে, একবার ধরা দিয়ে দেখো, নির্লজ্জতার শেষ সীমানা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তানভীরের এই লাগামহীন কথার জন্য দমে যায় সুভা, কিন্তু তানভীরের দৃষ্টি কমে না। সে তার চোখ দিয়ে গিলে খাচ্ছিল সুভাকে রীতিমতো। সুভার গলা দিয়ে কোনো শব্দই বের হতে চাচ্ছিল না। ভেতর থেকে পঞ্চ ইন্দ্রিয় যেন তানভীরের ডাকে সাড়া দিতে চাচ্ছিল। সুভা বলে ওঠে, এটা হসপিটাল তানভীর। তানভীর তখন বলে ওঠে, বেড ফাঁকা আছে পড়ি। একবারে চুপ হয়ে যায় সুভা। তানভীরকে ঘাটানো মানে ইজ্জতে ফালুদা করে ফেলা। হসপিটালে এসে উল্টাপাল্টা কিছু করে বসবে, সেটা তানভীরের হাব ভাব দেখলেই বোঝা যায়। তানভীর সুবার মুখ বরাবর নিজের মুখটা আনতেই তার কানে পরিচিত কণ্ঠস্বর ভেসে ওঠে। আইসা বেগম তখন বলে ওঠে, বাবা যান। আইসা বেগমের ডাক শুনে তানভীর সুভা যে যার মতো আলাদা হয়ে দাঁড়িয়ে থাকে আর তানভীর সুভার কোমর ধরে তাকে নিচে নামায় আর তার চুল ঠিক করে দেয়। সুভা তখন বলে ওঠে, আমি ঠিক করছি। তানভীর তখন বলে ওঠে, ঝেমরি, রোমান্সে ফালুদা করিস না। সুভা আর কি বলবে। তানভীর সরকার যে এত ঠোঁটকাটা সেটা তাকে দেখলে কেউ বলতেই পারবে না। সুভাও ভেবেছিল তাই। আয়েশা বেগম তাদের কাছে চলে আসে, সাথে তামিম সরকারও। তখন তানভীর বলে ওঠে, জি আম্মা। আয়েশা বেগম বলে ওঠে, আমি এখানে সুভার কাছে আছি, তুমি আর কর্তা বাড়ি যাও। আয়েশা বেগমের কথা শুনে তানভীর এবং তামিম সরকার যে যার মুখের দিকে তাকায় আর তামিম সরকার বলে ওঠেন, গিন্নি, আপনি আর শুভা মা বাড়িতে যান, আমরা দুই বাপ বেটা আছি এখানে। তানভীর তখন বলে ওঠে, আমি আছি আম্মা, কোনো সমস্যা নেই, আপনি আর বাবা যান বাড়ি যান। আয়েশা বেগম বাপ বেটার দিকে একটু রাগে চোখে তাকায় আর বলে ওঠে, মানতাছি আমরা সুন্দরী, তাই বলে 24 ঘন্টা আঁচল ধরে থাকতে হবে। তামিম সরকার প্রতি উত্তরে বলে ওঠেন, কিন্তু গিন্নি। আয়েশা বেগম বলে ওঠেন, কর্তা। তামিম সরকার হেরে গিয়ে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে যাচ্ছি।
আয়শা বেগম রীতিমতো জোর করে থেকে যায়, তানভীরও থেকে যায়, শুধু তামিম সরকার বাড়ি চলে যায়।